দর্শক সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ফারজানা ববির দ্বিতীয় একক চিত্রকলা প্রদর্শনী সাউন্ড উইদিন স্টিলনেস। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টায় এই সময় প্রদর্শনী চলবে 8 নভেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ইয়াসমিন জাহান নুপুরের একক চিত্রকলা প্রদর্শনী আনরিভেইলিং সাইলেন্স। প্রদর্শনী চলবে 22 নভেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছে এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলি সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সাব্বির জামান। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল তোমাকেও। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। গরম এক কাপ চা, সাথে গিটার আর সাথে আপনাকে পেয়েছি, মানে দুর্দান্ত একটা কম্বিনেশন। সবকিছু মিলে এই সময়টা দারুণ যাচ্ছে। আমি দেখি ফেসবুকের পোস্ট আসে, খুব সুন্দর সুন্দর পোস্ট। জীবনটা কেমন যাচ্ছে? জীবনটা নির্ভর করে কিন্তু তার নিজের উপর, সে কেমন চালাতে চায়। কারণ সৃষ্টিকর্তা একটা সুন্দর জীবন দিয়েছেন, তো সেটাকে তুমি কিভাবে চালাবা সেটা একদম তোমার উপর নির্ভর করছে। আলহামদুলিল্লাহ আমি আমার মতো ভালো আছি। সেটাই, গান এবং ব্যক্তিগত জীবন দুয়ে মিলেই আসলে একাকার একটা সময় যাচ্ছে। ফ্যামিলি তো একটা ইম্পর্টেন্ট পার্ট। একদম, মানুষের মূল জায়গাটাই কিন্তু ব্যক্তিগত জীবন, তাই না? আর জীবিকা তো আসলে জীবনের প্রয়োজনে জীবিকা। অনেক শো করা হচ্ছে এখন, আমি দেখছি শো করছে আলহামদুলিল্লাহ, কিন্তু অনেক যে হচ্ছে সেটা বলবো না, ব্যাপকতা কম হচ্ছে। কারণ শুধু আমার কথাটা ভাবলে আসলে ইন্ডাস্ট্রির কথা ভাবা হবে না, কারণ ইন্ডাস্ট্রিতে তো আরো অনেক ক্যাটাগরির মিউজিশিয়ানস আর্টিস্টরা আছেন। সো ওই হিসাব করলে এখন যেহেতু দেশের একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে, সো ওই অনুযায়ী প্রোগ্রাম একটু কম, স্বাভাবিক। কারণ এখন তো একটা আমরা চেঞ্জেস এর মধ্যে দিয়ে আগাচ্ছি, ট্রানজিশন পিরিয়ড। তো আই হোপ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এটা ওভারকাম করব। এবং সামনে তো উইন্টার আসছে, তো সুতরাং সেই সময়টা তো একেবারে আপনাদের সময়। এটাই আর কি। আলফা মিউজিক নিয়ে কি কাজ করছেন এখন? এই গত 15 তারিখে তো আলফার 1 বছর হলো। 1 বছরে আমরা একটা ছোট করে অনুষ্ঠান করেছিলাম বর্ষপূর্তি তোমার ইয়াতে, তো এখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো যেটা হচ্ছে যে এই পর্যন্ত তো ভালোই চেষ্টা করলাম আমরা, যারা 24-25 জন আছি তারা একেবারে শারীরিক পরিশ্রম দিয়ে মেন্টালি ফিজিক্যালি সব রকমের হেল্প করে, ফিনান্সিয়ালি সব রকমের নিজেরাই নিজেদের কাজ আগাচ্ছি। সো একটা করে কন্টেন্ট আসছে, তুমি তো বোধহয় দেখেছো অনলাইনে। তো আই হোপ এভাবে আগাতে থাকলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা একটা আরো ভালো কিছু দেখবো। এবং আলফার একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো আলফা তো একেবারে মৌলিক গানের একটা জায়গা, প্ল্যাটফর্ম। সো শিল্পীদের আসলে মৌলিক গানটা খুব জরুরি, এটা মনে হয় এখন প্রতিটা শিল্পী হাড়ে হাড়ে টের পাচ্ছে। কারণ দেখো কাভার সং যতই গাই না কেন, দিন শেষে গানটা কিন্তু কাভারই, নিজের না। তো নিজের গান নিজের সন্তানের একটা আলাদা, এই সময়ের গান, এই সময়ের যে রিপ্রেজেন্টেশন সেটা ইম্পর্টেন্ট, রাইট? আলফা মিউজিক আপনারা যখন শুরু করেছিলেন তখন এই অল্প কিছু মানুষ একসাথে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে শুরু করলেন। একটা বছর দেখেন দেখতে দেখতে চলেও গেল, মানে কেমন গেল এই একটা বছর নিজেদের মতন করে, নিজেদের পরিশ্রম বা যতটুকু সাধনা সবটুকু মিলিয়ে পুরো এফোর্টটা দিয়ে কেমন গেল আলফাতে? মিউজিক আলফাতে এখন পর্যন্ত আমরা আমাদের
প্রতিটা আমি আর শান আমরা কম্পোজিশনে কাজ করছি, আমাদের আরো দু একজন কম্পোজার আছেন, এমিল আছেন এখন, তারপরে যারা লিরিসিস্ট আছেন তারা অনবরত লেখা দিয়ে যাচ্ছেন, শিল্পীরা গাচ্ছেন, সেই সাথে আমাদের যে ক্যামেরাম্যান আছেন, আমাদের এডিটর আছেন, তারা কাজ করছেন। সবাই কিন্তু সবার ট্যালেন্টটা দিয়ে কাজ করছে, কেউ কিন্তু টাকা নিচ্ছে না কারোর জন্য। আমি কম্পোজিশন করছি, আমি নিচ্ছি না, যিনি লিখছেন তিনি নিচ্ছেন না, যিনি গাচ্ছেন তিনি নিচ্ছেন না, যিনি ক্যামেরাম্যান ইভেন এডিটর তারাও নিচ্ছেন না। তারপরেও যেটা হচ্ছে একটা বেসিক কিছু তো খরচ থাকেই, সেই খরচটা আবার আমরা সবাই মিলে শেয়ার করছি, বেয়ার করছি। সো এখন বিষয় যেটা হচ্ছে যে এইভাবেই একটা বছর পার হয়েছে। এইভাবে আমরা প্রায়, আমি যদি ভুল না করি, আমরা গত রোজাতে প্রায় 14 থেকে 15টা হামনাত ছেড়েছিলাম। তারপরে আমাদের মৌলিক গানের সংখ্যা এখন সম্ভবত 20টা প্রায় 18-20টা মৌলিক গান এসেছে। তারপরে আমরা বিশেষ বিশেষ দিনগুলোতে গান করেছি। এগুলো কি কপিরাইট আপনারা আলফা মিউজিকের জন্য রেখে দিচ্ছেন? হ্যাঁ, আলফারই কপিরাইট। আচ্ছা। তারপরে আমাদের নজরুলের জন্মজয়ন্তীতে আমরা গান করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে গান করেছি, আমাদের বিজয় দিবসের জন্য স্পেশাল গান করেছি। এরকম বিষয়ভিত্তিক গান, পয়লা বৈশাখ নিয়ে গান করা হয়েছে, প্রতিটি উৎসব নিয়ে এখন পর্যন্ত করেছি। সো এইভাবেই চেষ্টা করছি এগিয়ে যেতে। এখন বাকিটা সৃষ্টিকর্তার হাতে, আমরা আমাদের পরিশ্রম চালিয়ে যাচ্ছি। অবশ্যই। এবার একটু আসতে চাইবো নতুন কুড়ি প্রসঙ্গে, কারণ আমরা জানি যে এই সময় আসলে আমাদের মধ্যে একরকম উন্মাদনা কাজ করছে নতুন কুড়ি নিয়ে, কারণ নতুন কুড়ি অনেকগুলো বছর পর ফিরে এসেছে। আপনি নিজেও আসলে নতুন কুড়িতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে 3টি বিভাগে পুরস্কার জয়লাভ করেছেন। কেমন লাগছে নতুন কুড়িতে প্রাথমিকভাবে বিচারক হওয়ার জন্য? এইটা না অন্যরকম একটা অনুভূতি। যেমন ধরো আমি ক্লোজ আপ ওয়ান থেকে এনটিভি পরিবারে যোগ হয়েছি। আমি যখন ছোট তখন আমার বয়স কত, সম্ভবত 10 কি 11। প্রথম আমি যখন নতুন কুড়িতে পার্টিসিপেট করি, তারপরে 89 এবং 91 দুইবার আমি আসলে নতুন কুড়িতে পার্টিসিপেট করি। আচ্ছা। তো যেটা হচ্ছে যে এই যে পুরস্কার পাওয়া বা তখনকার বিষয়টা একেবারে অন্যরকম। তো এখন তুমি দেখবা যে যেই মাধ্যম দিয়ে তোমার উঠে আসা, সেখানে যদি তুমি আবার জাজমেন্টে নিয়ে ব্যাক করো, এটা হলো তোমার ক্যারিয়ারের সবচেয়ে সফলতার একটা পালক আমি বলবো, এটা আমার মনে হয়। কারণ হলো যেই প্রসেসের মাধ্যমে তুমি উঠে এসেছো, সেই প্রসেসেই যখন তুমি বিচারক হয়ে পরবর্তীতে যাবে, তার মানে ইউ আর অন রাইট ট্র্যাক। এবং আমি খুবই আনন্দিত হয়েছি যখন আমাকে বাংলাদেশ টেলিভিশন থেকে বললো যে আমাদের সঙ্গে আপনি প্রাথমিক বিচার পর্বে যোগ দিবেন কিনা। আমি খুলনা বিভাগে ছিলাম। তো আমার না আর দ্বিতীয় কোনো মানে মাথায় আসে নাই। আমি খালি চিন্তা করছি নতুন কুড়ি থেকে আমাকে ডাকলো, বিষয়টা আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল আসলে। আমার কাছে মনে হয় সেই 1991 সালে আপনি মানে পুরস্কার পেয়ে যতটা না খুশি হয়েছিলেন, এখন তার থেকে বেশি খুশি এখন। তাই তখন তো ছোট ছিলাম, তখন অত কিছু বুঝতাম না। পুরস্কার পেলেও কি না পেলেও কি, তখন 9-10 বছরের একটা বাচ্চার কতটুকু বা তার বহিঃপ্রকাশ। পুরস্কার পেলাম মানে একটা ক্রেস্ট পাইলাম, আমি খুশি, একটা সার্টিফিকেট দিয়েছে, দ্যাটস ফাইন। কিন্তু এখন তো এটার মর্মটা আসলে বুঝি, এটাই সবথেকে বড় পুরস্কার। এটার মর্মটা এখন বুঝি যে আসলে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এই যে পার্থক্যটা এতগুলো বছর পর কি পেলেন? নিজে কি গাইতেন? এখন যারা নতুন গাইছে, নতুন যারা গান গাইবার একটা প্রয়াস করছে, সামনে সঙ্গীত শিল্পী হবার একটা স্বপ্ন দেখছে, তাদের মধ্যে কতটুকু সম্ভাবনা দেখলেন? এখনকার বাচ্চারা কিন্তু অনেক ট্যালেন্টেড। আমি বেশ কয়েকটা সাবজেক্টে তো বিচার করেছি খুলনায়, মানে আমি আধুনিক গানে ছিলাম, দেশের গানে ছিলাম। যা দেখেছি যে এখনকার বাচ্চা অনেক ট্যালেন্টেড, খালি ওদের প্রপার গাইডেন্স এবং প্রপার প্ল্যাটফর্ম দরকার। সো আগে যেরকম একটাই মিডিয়া ছিল, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার, তো এই দুইটা মাধ্যম দিয়েই সব শিল্পীরা বের হয়ে আসতো। এখন তো মাধ্যম অনেক, যেমন আমরা 2006-2005 ক্লোজ আপ ওয়ানের মাধ্যমে এনটিভির তরফ থেকে, এনটিভির থ্রুতে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি আরো অনেকগুলো নতুন মুখ, নতুন শিল্পী পেল, সমৃদ্ধ হয়েছে। তো এখন বিষয়টা যেটা হচ্ছে, এইভাবে যদি আমরা লাকি যে এনটিভি ইউনিলিভার আমাদের পাশে ছিল, একটা কম্পিটিশন হয়েছে এবং আমরা এটা দিয়ে একটা, মনে করো আমাকে যেই লেভেলে আমাকে নিয়ে এসেছিল 2006-এ, সেইখানে আসতে হয়তো আমার 10 বছরের স্ট্রাগল লাগতো। তো সেটা আমি 6 মাস বা 7 মাসে জাম্প করে আমাকে ওই জায়গায় এনে দিয়েছে। তো এই সুযোগটা আমিও আশা করি ওরাও পাক, কারণ আসলেই অনেক ভালো ভালো গান গায়। আমি
কিছু কিছু বাচ্চার গান শুনে আমি নিজেও অবাক হয়ে গেছি, আমি নিজেও পারবো না ওদের মতো গাইতে, মানে আমার মনে হয়েছে। তো এই সব ট্যালেন্টেড বাচ্চাদেরকে আসলেই উঠে আসা উচিত, এবং বাংলাদেশে আসলে এরকম রিয়েলিটি শো হওয়া উচিত। আসলে আসলে রিয়েলিটি তো শো তো রিয়েলিটি শো, এখানে তো কোনো ধর্ম দল মত কোনো কিছুই নাই, এটা তো ট্যালেন্ট হান্ট। সাবির ভাই যখন স্টেজে পারফর্ম করতে যান, স্টেজ আপনাদের সব থেকে কমফোর্টের একটা জায়গা, সেখানে আসলে রিকোয়েস্ট যখন আসে, মানে কি ধরনের গানের রিকোয়েস্ট সব থেকে বেশি পান? এখনো স্টেজে কিন্তু পুরোনো দিনের গানগুলোর রিকোয়েস্ট সবচেয়ে বেশি পাই। সত্যি কথা বলতে, ধরো বাচ্চু ভাই, জেমস ভাই, ওনাদের যে আগের গানগুলো, বা দেখা যাচ্ছে সোলস, অথবা যদি সিনেমার গানগুলোতে আসি, দেখা যাচ্ছে যে আগেকার যে সিনেমার গানগুলো এন্ড্রোদার গাওয়া, বা এই গানগুলোর রিকোয়েস্ট সবচেয়ে বেশি থাকে। মানে 95%ই এইসব গানের রিকোয়েস্ট থাকে। আচ্ছা, আর কিন্তু আপনাদের যে মৌলিক গান, এবং আমরা যেটা হয় মাঝে মধ্যে, যেটা হয় বিশেষ করে আমরা যখন টেলিভিশন লাইভগুলোতে বসি, তখন দেখা যায় যে অডিয়েন্সরা আমাদের গানের রিকোয়েস্ট করছে। আচ্ছা, এবং আমাদের কাছ থেকে দুই ধরনের রিকোয়েস্ট আসে। যেমন আমার ও বন্ধুরে এই গানটার রিকোয়েস্ট অনেকে করেন, নাই তো কোনো লেনাদেন একটা গান আছে, এই গানটার রিকোয়েস্ট আসে প্রায়। তো এই ধরনের কিছু গান আছে, কিন্তু বেশিরভাগ এখন পর্যন্ত মানুষ আমাদের গলায় ওই এন্ড্রোদা বা যারা নাই এখন, পুরোনো দিনের যে জনপ্রিয় গানগুলো, এগুলোই শুনতে চান সবচেয়ে বেশি। আর একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা সাবির ভাই, সেটা হচ্ছে যে লোক গানের প্রতি খুব সম্প্রতি মানুষের একটা আগ্রহ, জায়গাটা অনেক তৈরি হয়েছে, যেটা আধুনিক গানের জন্য নাই। তো সেটা আসলে কারণ কি বলে মনে করেন? এইখানে না, মানে লোকগানের বিষয়টা হলো, এটা তো আসলে একেবারে আমাদের রক্তকণিকায় ঢুকে আছে, মানে এটা তো আমাদের অস্তিত্বের একটা অংশ। সো এটা তুমি চাইলেও বাদ দিতে পারবে না। মানে আমাদের যে ফোক গানগুলো আছে, যে বাউল ঘরানার বা সাধকদের যে গানগুলো আমাদের একেবারে পিওর, আমাদের দেশকে যে গানগুলো রিপ্রেজেন্ট করে, এইগুলা না মানুষকে আন্দোলিত করবে, কারণ এইসব গান তোমার জিনে ঢুকে আছে। তো এই গানের জায়গা কেউ অন্য কোনো গান এভাবে আসতে, বিষয়টা এমন হতে পারে কিনা যে বাউল সাধকরা যে গভীর বাণীগুলো আসলে লিখে রেখে গেছেন, বা যে লোক গানগুলো, সেগুলো তো আসলে অনেক গভীর। যতবার আমি শুনছি ততবারই নতুন নতুন ভাবে আমি আবিষ্কার করছি। দেশের মানুষের কথাই বলে, তো তুমি স্বাভাবিক একটা অডিয়েন্স সেই গানে আকৃষ্ট হবে বেশি, যেই গান মনে হবে এটা আমার নিজের কথা বলছে। সেই জায়গাতে আধুনিক গানগুলো অতটা গভীরভাবে উপস্থাপন করা হচ্ছে না, বা লিরিক্সটা আসলে সেভাবে আসছে না, এমনটা কি হতে পারে কারণটা? সাধারণত যেটা হয় আধুনিক গানের ক্ষেত্রে, সিনেমা কিন্তু একটা অনেক বড় ভূমিকা রাখে। কারণ সিনেমা হলো একটা কাহিনীর উপর নির্ভর করে, এবং কাহিনীটা হয় কিন্তু আমাদের দেশীয় কাহিনী, বা আমাদের দেশের মানুষের জীবনের কাহিনীর সঙ্গেই মিলে যায়। এতে করে এই কারণে হয় কি, দেখবা সিনেমার গানগুলো মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেশি পায়, কারণ সিনেমার ইম্প্যাক্টটা আলাদা, বড় মাধ্যম। তো আমাদের দেশে আসলে এই মাধ্যমটাই একেবারে নাই বললেই চলে, যার কারণে আধুনিক গানের প্রচার প্রসার একটা জায়গা পর্যন্ত গিয়ে এরপর আটকে গেছে সামহাও। তো আমার মনে হয় সিনেমা যত বেশি আগাবে, তত এই গানগুলো মানুষের কাছে তত বেশি গ্রহণযোগ্যতা পাবে। আপনার নানা, যার কাছে আপনার আসলে গানের হাতে খড়ি, এবং গোলাম মর্তুজা, এবং সেখানে আপনি আসলে লোকগানের মানুষই তো তিনি ছিলেন, তো তার কোনো আদর্শ এখনো বয়ে নিয়ে বেড়ানো, তার কোন কথাগুলো এখন খুব বেশি মনে পড়ে, সঙ্গীত জীবনে অবলম্বন হিসেবে কাজ করেছে আপনার ক্ষেত্রে? যেমন আমি যখন ইনফ্যাক্ট ক্লোজ আপ ওয়ানেও আসি, তখন তো নানা বেঁচে ছিলেন 2006। তো আমার যখন টপ 40 যে গানটা ছিল, সেই গানটা সিলেক্ট করে দিয়েছিলেন আমার নানা। আচ্ছা। এবং তার আগে পিয়ানো রাউন্ড একটা হয়েছিল, সেইখানেও আমার নানা সিলেক্ট করেছে। এরপরে নানা বেঁচে ছিলেন এরপরে অনেকদিন, এরপরে তো SMS রাউন্ড চলে আসে, দেন অডিয়েন্স পোলের একটা ব্যাপার চলে আসে। কিন্তু ক্লোজ আপ ওয়ান পর্যন্ত, ক্লোজ আপ ওয়ানে আমি নাম দিয়েছিলাম যে শুধু গানের জন্য, তা কিন্তু না, এটা আমার নানারও একটা কারণ ছিল, বিকজ ওনার একটা স্বপ্ন ছিল, সেটা সার্থক করার জন্য আসলে আমি নেমেছিলাম, এবং আমি সেটা দেখে যেতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, দেখে যেতে পেরেছেন। এবং যার কারণে হয়েছে কি, মানে আমার গানের শুরু তো আমার নানার হাত দিয়ে, যেহেতু সো ওনাকে কিছুটা হলেও আমি মনে হয় রিটার্ন করতে পেরেছি, মানে 5% হলেও দিতে পেরেছি, যে আমি তোমার চেষ্টাটা এই জায়গায় আনতে পেরেছি। এখন যদি যেমন আমার এই যে জাজমেন্টের কথা যেটা বললে তুমি, আমার নানাও কিন্তু নতুন করে বিচারক ছিলেন, সঙ্গীত পরিচালক ছিলেন। হ্যাঁ, সঙ্গীত পরিচালক ছিলেন, এবং ন্যাশনাল লেভেলের ফাইনাল লেভেলের বিচারকগুলো উনিই ছিলেন বেশ কিছু সাবজেক্টে। তো এইটা যদি, যেমন আমার বাসা থেকে আমার মামারা এখন একটাই জিনিস বলেছে, যে আমরা খুব খুশি যে তুমি লিগেসিটা ধরে রেখেছো
তোমার নানার এই বিষয়টা তোমার মাধ্যমে পরবর্তী জেনারেশন এসেছে। ধরে রেখেছে। হ্যাঁ তো আমরা যেটা পারিনি তুমি সেটা করেছো। তো এইটা আমার জন্য একটা অনেক বড় প্রাপ্তি যে আসলে আমার নানার জায়গাটাতে আমি বসেছি। এটাই চাইতে বড় আমার আর আসলে চাওয়ার কিছু নাই আমার চাওয়ার কাছে, নাই শুকরিয়া। পাওয়ারও কিছু নাই, এটা সেটাই। সবথেকে বড় প্রাপ্তি। আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ কেন পড়লেন সাব্বির ভাই? ওইটা সঙ্গীতে পড়তে পারতেন। সেইটাই। এইটা আসলে যেটা হচ্ছে যে আব্বুর খুব শখ ছিল আচ্ছা। যে আমি ইঞ্জিনিয়ারিং করব হ্যাঁ, হ্যাঁ। এবং সিএসসি তে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব। তো সেটা করেছি এবং যেহেতু আমার বাবা আবার অ্যাথলেট ছিলেন, অ্যাথলেট, সো আব্বু বক্সার ছিল, সো আব্বু আর আমরা বডি বিল্ডিং করতাম একসাথে, আচ্ছা। এক্সারসাইজ করতাম। আমার বডি বিল্ডিং এর ট্রেনারও ছিল আমার বাবা। দারুণ। সো তো ওদিক থেকে যেটা হয় যে বলতে গেলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়ার পেছনে আব্বুর অনেক ইন্সপিরেশন ছিল। আব্বু চাইতেন এটা করি, আর আমি যেহেতু আমার ফ্যামিলির একটাই ছেলে, হ্যাঁ সো আমি সব সময় বাবা এবং মায়ের আদরের একটা কথা সন্তান ছিল। শুনেই আমি কাজগুলো করতাম। আচ্ছা। আমি ছোটবেলা থেকে অনেক বাধ্য সন্তান ছিলাম, ইনফ্যাক্ট এখনো। তো যার কারণে আসলে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা করেছি, দেন এমবিএ করেছি আবার আমি। আচ্ছা, তো অনেক কিছু করা হয়েছে লাইফে। তো যেটা হচ্ছে যে করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরো যখন আমি গানে পুরোপুরি ইনভলভ হয়ে গেলাম, তখন কিন্তু আমার ফ্যামিলি থেকে একটুও বাধা দেয়নি, বলে নাই যে না এটা করে কেন করবা, এটা করে তো তখন কোনো আপনার ফিউচার নাই। ইচ্ছের যে গুরুত্ব সেটা প্রাধান্য সাধারণত আমাদের সমাজে তো এটাই বলা হয় যে হ্যাঁ, গান করে কি হবে, হ্যাঁ, এটা তো অনিশ্চয়তার কোনো জায়গা থাকে নানা জায়গা রকম, নাই, এবং এটা সেই তো জায়গাটাই সবথেকে zero। বড় বিষয় যে আপনি অনিশ্চয়তার জায়গাটা তৈরি করতে পেরেছেন। তো এইটাই, এবং আমার পরিবারের প্রতি আমার কৃতজ্ঞতা আজীবন থাকবে, আমার বিশেষ করে আমার বাবা মার প্রতি, আমার মামাদের প্রতি, যে তারা আমাকে বিশ্বাস করেছেন। সেটাই। একেবারে শেষের দিকে চলে এসেছি সাব্বির ভাই, আরো অনেক গল্প করা যেত। খুব ভালো থাকুন সাব্বির ভাই, যেমনটা হাসি খুশি প্রাণবন্ত আপনাকে আমরা দেখে অভ্যস্ত, সব সময় চাই এমনটাই থাকুন। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ, এবং আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন সবাই। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।